ভয় আমার মধ্যে নেই বলে হয়তো ভূত জিনিসটা আমার কাছে অদ্ভুত। ভৌতিক ঘটনা অনেক শুনেছি, ভুতুরে বাড়ির কথা শুনেছি, ভূতের গল্পও পড়েছি দেশ বিদেশে, কিন্তু এত স্বাদ থাকতেও জীবনে কোনোদিন ভূতের পাল্লায় পড়িনি। এমনকি নিশি ডাক বলে ব্যাপারটার অভিজ্ঞতাও কোনোদিন হয়নি। নিশি ডাক নিয়ে তো কম গপ্পগাছা নেই। কত মানুষের জীবনে নাকি নিশি ডাক শোনার অভিজ্ঞতা হয়েছে। নিশি ডাকে সাড়া দিয়ে ভুতুরে মৃত্যুর কথাও শুনেছি। কিন্তু আমি জানি ব্যাপারটা আসলে একটা রোগ। যারা তথাকথিত নিশি ডাক শুনে বাইরে বেরিয়ে যায়, ঘুম চোখে মাঝরাত্রে বিছানা ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে, ইংরাজিতে তাদের বলে স্লিপ ওয়াকার। এ রোগের চিকিৎসাও আছে। মোট কথা, ভূত যে আসলে মনের বিভ্রম, নিশি ডাক যে এক প্রকার রোগ, এই ধরনের বিজ্ঞানসম্মত ধারণা নিয়েই আমার বয়স বেড়েছে। আমি বন্ধুদের সঙ্গে বাজি ফেলে শহরাঞ্চলের পরিত্যক্ত বাড়িতে রাত কাটিয়েছি। মধ্যরাত্রে গঙ্গার ধারে জঙ্গলাকীর্ণ শ্মশান পথে একা একা ঘুরেছি। নির্জন শ্মশানে গিয়ে চিতার পোড়া কাঠ তুলে এনে বন্ধুদের দেখিয়েছি। আমার ভূতের ভয় হয়নি। ভূতের ভয় থাকলে সেদিন রাত দুপুরে আমার মাথার কাছে খোলা জানালা দিয়ে বিমলানন্দবাবুর ডাক শুনে খালি হাতে বাইরে বেরিয়ে আসতাম না। যদিও বিমলানন্দবাবু আমার পরিচিত সজ্জন লোক, তবুও সেদিন রাতের ঝড় বৃষ্টির আবহাওয়ায় বিমলানন্দবাবুর ডাক নিশি ডাকের মতো মনে হওয়া স্বাভাবিক ছিল। চেনা জানা কণ্ঠস্বরেই নাকি ঘুম থেকে নিশি ডেকে নিয়ে যায়। আমারও সবে বিশ্বাস নেই বলেই অগ্রপশ্চাৎ না ভেবে বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে যে অভিজ্ঞতা হলো তা আমার জীবনে প্রথম। বলতে গেলে আমার মনোচিত্রের মানচিত্রখানাই বদলে দিয়েছে। সেদিন বাড়ি থেকে 7-8 কিলোমিটার দূর এক আত্মীয়ের বাড়ি বিয়ের নিমন্ত্রণ ছিল। রাত হয়ে গিয়েছিল বেশ, দিনকাল ভালো নয়, তাই গায়ে গয়না নিয়ে আমার স্ত্রী সেদিন বাড়ি ফিরতে চাইল না। ছেলেকে নিয়ে বিয়ে বাড়িতে রয়ে গেলেন। আমার নতুন বাড়ি, খালি রাখা চলে না, তাই আমি একা ফিরে এসেছিলাম। রাত তখন 10:30। লোডশেডিং চলছিল, আকাশে মেঘ ডাকছিল আর শনশন বাতাস। বাড়িতে ঢুকতে না ঢুকতে বৃষ্টি আরম্ভ হলো। চিমনি ল্যাম্প জ্বালিয়ে ঘরের জানালা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে বাইরের দমকা বাতাসে ল্যাম্প নিভে গেল। বিছানার সামনে জানালা দিয়ে ধেয়ে আসা বৃষ্টির ঝাপটায় বিছানা ভিজতে না ভিজতে জানালা বন্ধ করে দিলাম। ঘড়িতে ঢং ঢং করে 11টা বাজলো। মশারি টাঙিয়ে শুয়ে পড়লাম। বাইরে তখন তুমুল বৃষ্টি আর মত্ত হাওয়ার দাপাদাপি। মাথার কাছে বন্ধ জানালাটায় বাতাস মাথা করছে, শব্দ হচ্ছে ঠক 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 ঠক। কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। এক সময় টের পেলাম মাথার কাছে জানালাটা খোলা। চোখ ফেরাতে না ফেরাতেই কানে বাজলো পেটানো ঘড়ির শব্দ। 2 বার, মানে রাত 2টো। জানালার দিকে চোখ যেতে টের পেলাম বৃষ্টি ধরেছে, হাওয়া বইছে শনশন। কিন্তু জানালাটা খোলা কেন? আমি তো ছিটকিনি এঁটে বন্ধ করে দিয়েছিলাম। নাকি মাঝে একবার উঠে জানালা খুলে বৃষ্টির খবর নিয়েছিলাম? মনে করতে পারলাম না। মনে পড়ছে জানালা বন্ধ করেছিলাম, কিন্তু খুলল কে? বালিশের নিচে রাখা টর্চটা হাতের মুঠোয় ধরে জ্বালাতে গিয়ে দেখলাম জ্বলছে না, ব্যাটারি ফুরিয়েছে। 2 বার ঝাঁকানি দিতে একটু আলো পেলাম। বিজন বাবু,
একবার বাইরে আসবেন এক্ষুনি। কে? আমি লাফিয়ে উঠে বসে মশারির ভেতর থেকেই টর্চের আলো ফেললাম। টর্চের মরা আলোতেও জানালার দিকে মুখ লাগানো বিমলানন্দ বাবুকে চিনতে আমার অসুবিধা হলো না। আমি বেহালা ঠাকুরপুকুর অঞ্চলে নিজের বাড়ি করে এসেছি বছর 2 হলো। বিমলানন্দ বাবুর সঙ্গেই প্রথম আলাপ। পরস্পরের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্কও গড়ে উঠেছে। বিমলানন্দ বাবু একজন স্কুল শিক্ষক, কয়েক মাস হলো রিটায়ার করেছেন। তার একটি মাত্র ছেলে, নাম সুবীর। বিমলানন্দ বাবুর স্ত্রী মারা গেছেন বছর 4 হলো। ছেলেটাকে নিয়ে ভদ্রলোক মোটেই শান্তিতে নেই। লেখাপড়া করলো না, আজে বাজে সঙ্গে মিশে ছেলেটা নষ্ট হয়ে গেছে। বিমলানন্দ বাবুর মতো একজন সজ্জন শিক্ষকের এরকম মস্তান ছেলে কেউ কল্পনাও করতে পারে না, কিন্তু সবই ভবিতব্য। যাই হোক, এই দুর্যোগের রাত্রে বিমলানন্দ বাবুকে আমার শিয়রের কাছে দেখে আমি যে একটু হতচকিত হয়ে গিয়েছিলাম সে বিষয়ে সন্দেহ নেই। এমনকি অস্বীকার করব না, এই সময় আমার মনে নিশি ডাকের কথাও এসেছিল। বিমলানন্দ বাবুর সঙ্গে সকালবেলাতেই বাজারে দেখা হয়েছিল। অনেক রকম কথাবার্তা হয়েছিল। তাকে বেশ স্বাভাবিকই মনে হয়েছিল। কিন্তু রাত্রে আমার মাথার জানালার কাছে যে বিমলানন্দ বাবুর মুখ দেখেছিলাম তা ছিল আর্ত, বিষণ্ণ। বাইরে আসুন, সব বলছি, দেরি করবেন না। দরজায় তালা দিয়ে আমি বেরিয়ে এলাম। হাত দিয়ে ইশারা করে বিমলানন্দ বাবু বললেন, এদিকে আসুন তাড়াতাড়ি। তার পরনে লুঙ্গি, গায়ে গেঞ্জি। বিমলানন্দ বাবু বেশ কিছুটা এগিয়ে গেছেন পুকুর পাড়ের রাস্তা ধরে। আরে মশাই, ব্যাপারটা আগে বলবেন তো। আসুন তাড়াতাড়ি, আমার ছেলেটাকে ওরা খুন করার জন্য ধরে নিয়ে গেছে। এ পাড়ায় সব কাপুরুষের বাস। এ সময় ডাকলে কেউ সাড়া দেবে না, তাই আপনার কাছে এলাম। আপনাকে আমি চিনি তো। আমাদের বাড়ি ছাড়িয়ে পুকুর পেরিয়ে গাবতলা বাগানের দিকে ছুটতে ছুটতে কথাগুলো বললেন বিমলানন্দ বাবু। আমি ছুটছি তার পেছন পেছন। খুন করার জন্য তার ছেলেকে কারা ধরে নিয়ে গেছে, অথচ ভদ্রলোক বাইরে বেরিয়ে পাড়া না গিয়ে চুপি চুপি শুধু আমাকে এই রাত দুপুরে কোথায় নিয়ে চললেন? নিশি ডাক ব্যাপারটা আমার মনে এলো, কিন্তু আমার চোখে তো তন্দ্রার লেশ মাত্র নেই। 100% জেগে আছি। সম্পূর্ণ জ্ঞানতই আমি বিমলানন্দ বাবুকে বিপদে সাহায্য করতে চলেছি। নিশি ডাক ফাঁক সব বাজে, ভূতেরাও এমন কাণ্ড করতে পারে না। গাবতলা বাগানের কাছে এসে দেখি তিনি নেই। আশ্চর্য, বিমলানন্দ বাবু চকিতে কোথায় লুকিয়ে পড়লেন? গাবতলা বাগানটার কুখ্যাতি আছে, এক সময় নাকি ওখানে অনেক খুনটুন হয়েছিল। দিনের বেলাতেও কেউ ওই বাগানে ঢোকে না। এমন একটা জায়গার সামনে আমাকে এনে তিনি পালিয়ে গেলেন কেন? কোনো কুমতলব নেই তো? কার মনে যে কি আছে বলা যায় না। আমি নিজেকে ঠিক নিরাপদ মনে করতে পারছিলাম না। ঘরে ফিরে যাবার জন্য মনস্থির করলাম, এবং তার আগে একবার আমি বিমলানন্দ বাবুর নাম ধরে জোরে ডাকলাম, বিমলানন্দ বাবু, বিমলানন্দ বাবু, বিমলানন্দ বাবু, বিমলানন্দ বাবু। তার কোনো সাড়া পেলাম না। কিন্তু আমার ডাকের সঙ্গে সঙ্গে বাগানের ভেতর থেকে দুর্দার শব্দে কাদের যেন ছুটে চলে যাবার শব্দ পেলাম। কে, কারা পালায়? এ কথা বলতে বলতে আমি বাগানের ভেতর ছুটে যাই। আবঝা আলোতে দেখি একটা গাছের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা একটা লোক। চারদিকটা একবার দেখে নিলাম। বাগানের এক প্রান্ত থেকে একদল শিয়াল ডেকে উঠল, অপর প্রান্ত থেকে আর এক দল শিয়াল যেন বলল,
কিন্তু আসল ব্যাপারটা যে কি হলো আমি তখনও বুঝে উঠতে পারছিলাম না। বিমলানন্দ বাবুকে কি দুর্বৃত্তরা গাছের সঙ্গে বেঁধে রেখেছে? নিজের প্রাণ বিপন্ন ভেবেও আমি পিছু হটলাম না। কিছু কিছু ক্ষেত্রে ভয় পেলেই বিপদ ঘনিয়ে আসে। এই অবস্থায় সাহসেরই জয় হয়। আমি আর একটু এগিয়ে গিয়ে দেখলাম গাছের সঙ্গে বাঁধা লোকটার মুখ ও কাপড় দিয়ে বাঁধা। মুখের কাপড় খুলে দিয়ে চিনতে পারলাম বিমলানন্দ বাবুর ছেলে সুবীর। তার তখন জ্ঞান নেই মনে হলো। দড়ির বাঁধন খুলে দিতেই সে মাটিতে পড়ে গেল। যারা সুবীরকে ধরে এনেছিল তারা হয়তো আচমকা আমার গলার আওয়াজ পেয়ে পালিয়ে গেছে। দুর্বৃত্তরাও অবস্থা বিশেষে ভয় পায়। তবু তারা আমাকে অনুসরণ করছে কিনা, আততায়ীর মতো আমার উপর ঝাঁপিয়ে পড়বে কিনা, এসব চিন্তা চকিতে আমার মনে এসেছিল। আমি বিমলানন্দ বাবুকে কাছাকাছি দেখতে না পেয়ে সুবীরকে পাঁজা কোলা করে ওদের বাড়ি নিয়ে এলাম। বাড়ির কাছাকাছি এসে দেখি ওদের দরজাটা একটু ফাঁক, ভেতরে অন্ধকার। সুবীরকে দরজার সামনে নামিয়ে দিলাম। তার জ্ঞান ফিরে এসেছে, কিন্তু কাঁপছে। সে বলল, আমাকে খতম করতে এসে বাবাকে ওরা মেরে ফেললো, আমি এর বদলা নেব বলে খুব জোরে চিৎকার করে উঠল সুবীর। সুবীরের ওই চিৎকার শুনে কাছাকাছি বাড়ির জানালা ফাঁক হলো, আলো জ্বলল। দু চারজন বেরিয়েও এলো। সুবীর তখন ডুকরে ডুকরে কাঁদছে। আমি বললাম, তোমার বাবার কিছু হয়নি, তুমি কেঁদো না। তোমার বাবাই তো আমাকে ঘুম থেকে ডেকে তুলে আনলেন। তিনি আমাকে ডেকে না আনলে ওদের হাত থেকে তোমাকে বাঁচাতে পারতাম না। বিস্ময় আর আতঙ্ক ভরা চোখে সুবীর আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এসব কি বলছেন আপনি? ঠিকই বলছি। আমাকে বাগানে পৌঁছে দিয়েই তোমার বাবা হয়তো খুনিদের ভয়ে লুকিয়ে পড়েছেন। তিনি নিশ্চয়ই আসবেন। তুমি এখন ভেতরে চলো। সুবীর যাবে কি, সে উঠতেই পারছে না, ওর মাথা টলছে। সুবীর আর কিছু বলতে পারে না, অজ্ঞান হয়ে যায়। আমার মাথায় সব তালগোল পাকিয়ে যাচ্ছিল। মনের মধ্যে বিমলানন্দ বাবুর রহস্যটা জট পাকিয়ে যাচ্ছিল। সেই সময় পাড়ার একজন বলল, এখনই পুলিশে খবর দেওয়া দরকার। আপনারাই বলুন, বিমলানন্দ বাবু না ডেকে নিয়ে এলে আমি রাত দুটোয় গাবতলা বাগানে যাব কি করতে? সুবীরের কথা কিছু বোঝা যাচ্ছে না। বিজনবাবু বলছেন যে কিছুক্ষণ আগে বিমলানন্দ বাবুই তাকে ডেকে এনেছেন। আরে ঠিক আছে, ওসব কথা থাক, আপনি ঘরে ঢুকে আলোটা জেলে একবার দেখুন না। আমি বারান্দা দিয়ে হেঁটে ঘরে গেলাম। চৌকাঠের কাছে কি পড়েছিল ধাক্কা খেয়ে পড়তে পড়তে সামলে নিলাম। আলো জ্বালিয়ে দেখি চাপ চাপ রক্তে ঘর ভেসে যাচ্ছে। তার মধ্যে বিমলানন্দ বাবুর মৃতদেহ পড়ে আছে। পরনে তার সেই লুঙ্গি আর গেঞ্জি। সুবীরের কথাই ঠিক, কিন্তু আমার ঘরের জানালা খুলে আমাকে গাবতলা বাগানে ডেকে নিয়ে গেল কে?